ডিয়ার ভিউয়ার্স, সমসাময়িক ও ভূ রাজনৈতিক বিষয়ভিত্তিক অনুষ্ঠান জিওপলিটিক্যাল শো দি চেস বোর্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি সালমা আলী। পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সমসাময়িক ও ভূ রাজনৈতিক বিষয় নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটি সাজিয়েছি। এ বিষয়ে আজকে আমরা জানব, আলোচনা করব এবং বিশিষ্টজনদের মতামত শুনব। আজকের আলোচনার বিষয়বস্তু আমরা ঠিক করেছি ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েল সীমিত যুদ্ধ, বাংলাদেশের সমরনীতিতে এর প্রভাব। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন এ বিষয়ে একটি ছোট্ট ভিডিও চিত্র দেখে আসি। 13ই জুন ইরানে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে শুরু হয় এক নতুন ধরনের যুদ্ধ, যেটি স্থায়ী হয় 12 দিন। ইরান হারিয়েছে শত শত নাগরিক, সেনা ও অবকাঠামো। ইসরায়েল দাবি করছে বিরাট জয়, অথচ বাস্তবে তাদের সামরিক ও বেসামরিক খাতে ক্ষয়ক্ষতির চিত্র ভয়াবহ। দুই পক্ষই ব্যাপক ধ্বংসযজ্ঞের সাক্ষী। এখনই থেমে যায়নি উত্তপ্ত পরিস্থিতি, কারণ ভারত পাকিস্তানের মধ্যেও ঘটেছে এক পূর্ণমাত্রার সীমিত যুদ্ধ। কাশ্মীরের পেহেলগ্রামের সন্ত্রাসী হামলার জেরে ভারত চালায় আক্রমণ, আর পাকিস্তান জবাব দেয় অপারেশন বুনিয়ান উন মারসুসের মাধ্যমে। উভয় দেশ হারিয়েছে সৈন্য, সাধারণ মানুষ এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এই সংঘাতে ভারতীয় একাধিক বিমান ঘাঁটি, ড্রোন ঘাঁটি ও প্রতিরক্ষা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই যুদ্ধ আমাদের একটি শিক্ষা দেয়: বর্তমান যুদ্ধ আর আগের মতো নয়। এটি প্রযুক্তি নির্ভর, তথ্যযুদ্ধ নির্ভর এবং সাইবার ডমিনেটেড যুদ্ধ। বাংলাদেশের জন্য এ ঘটনা সতর্কবার্তা। প্রতিবেশী দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র যখন সংঘাতে জড়ায়, তখন আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনায় এখন আরও বেশি গুরুত্ব পেতে হবে কৌশলগত নিরপেক্ষতা, আধুনিক প্রযুক্তি নির্ভর সামরিক প্রস্তুতি এবং আঞ্চলিক সংঘাতে প্রভাবশালী কূটনৈতিক অবস্থান নিশ্চিত করার কৌশলকে। এই দুই সীমিত যুদ্ধ মনে করিয়ে দেয়, শান্তির জন্য প্রস্তুত থাকতে হয় যুদ্ধের জন্য, আর বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে ভবিষ্যতের অনিশ্চিত ভূ রাজনৈতিক বাস্তবতার জন্য। দর্শক, আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি ব্রিগেডিয়ার জেনারেল ফুয়াদ। আমাদের অনুষ্ঠানে আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েল সীমিত যুদ্ধ, বাংলাদেশের সমরনীতির প্রভাব। অল্প সময়ে আমরা দুটি যুদ্ধ দেখলাম। এই দুটি যুদ্ধের মধ্যে সামরিক কৌশলগত, যাকে বলে মিলিটারি স্ট্র্যাটেজি, পরিকল্পনার নতুনত্ব দেখছেন কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ, এবং অনুষ্ঠানের সাথে যারা জড়িত তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। এই দুটি উল্লেখযোগ্য যুদ্ধ বর্তমান সময়ে আমাদের ইয়াং জেনারেশন এবং সমস্ত বয়সের মানুষদেরকে নাড়া দিয়ে গেছে। বিকজ আগে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেই ধ্বংসযজ্ঞ দেখেছি এবং তার পরবর্তীতে কিছু যুদ্ধ হয়েছে, সেটাও আমরা দেখেছি। বাট এখনকার যুদ্ধের যে প্যাটার্ন, যে যার যার সীমানার মধ্যে থেকেও যুদ্ধ করা যায়, যেটা ভারত পাকিস্তানের মধ্যে হয়েছে, তারা নিজেদের বর্ডার ক্রস না করেই একজন আরেকজনকে ক্ষতি করার চেষ্টা করেছে। অপরপক্ষে দীর্ঘ বাকবিতণ্ডার পরে ইসরায়েল যেভাবে ইরানকে আক্রমণ করেছে, সেখানে ফিজিক্যালি তারা বর্ডার ক্রস করেছে, আগ্রাসন বলা যায় এটাকে। দুটি যুদ্ধের মধ্যেই অনেক ভিন্নতা রয়েছে এবং এর মধ্যে অনেক ধরনের নতুনত্ব আছে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার, তারপরে ইন্টেলিজেন্স গেম, আধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী, বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাহায্য, নেইবারদের সহযোগিতা, অনেক ফ্যাক্টর এখানে জড়িত হয়ে গেছে এবং সেটা আমাদের সমরবিদদের কাছে একটা নতুন দিগন্তের সূচনা করেছে, যে ভবিষ্যতে হাউ টু গো আউট ফর ফাইটিং এ ব্যাটেল। এই জিনিসটা আমাদের সবারই একটা সুন্দর একটা চিন্তার খোরাক জুগিয়েছে এবং সবাই এটা নিয়ে অনেক সুন্দর আলোচনার জন্ম দিচ্ছে এবং সবাই অনেক আলোচনা করছেন। এই দুটি যুদ্ধে উভয় পক্ষই বিজয় হিসেবে ঘোষণা দিয়েছে। 21 শতকের যুদ্ধে বিজয় পরাজয়ের মাপকাঠি নিয়ে আপনার কি কোনো মতামত আছে? ওয়েল, ব্যাটেলফিল্ড অ্যানালাইজার যারা আছেন, তারা যুদ্ধের বর্তমান যুদ্ধের যে প্যাটার্ন, সেখানে কিভাবে আমরা ইন্ডিকেট করব যে কে বিজয়ী, কে জয়ী, কে বিজিত, সেটার কোনো প্যারামিটার ওভাবে ঠিক করে বলতে পারেন না বা বলা যায় না, কারণ আলটিমেটলি সবাই সবাইকে জয়ী হিসেবে ঘোষণা করে। তো ক্লজউইটসের একটা বিখ্যাত একটা উক্তি আছে, ইম্পোজিশন অফ উইল ইন্ডিকেটস দি উইনার অফ দি ব্যাটল। তা আমরা উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাই যে
কেউই কিন্তু তাদের উইলটাকে সেই রেজিমকে মানে পাল্টিয়ে তাদের যে মতবাদ বা তাদের যে ইচ্ছা সেটা কিন্তু কেউই কোনো ক্ষেত্রে করতে পারেনি। আপনি যদি ব্যাক করে ভিয়েতনাম, ইউএসএ, আমেরিকার যে যুদ্ধ আছে সেখানে যদি ব্যাক করেন, এত বড় একটা রাষ্ট্র হয়েও ভিয়েতনামকে কিন্তু তারা ওখানে কিন্তু জয়ী হতে পারেনি। তাদের যে উদ্দেশ্য ছিল সাম্রাজ্যবাদ বা তাদের যে স্ট্র্যাটেজি ভিয়েতনামের মধ্যে প্রচলন করার, সেটা কিন্তু আলটিমেটলি হয়নি। এক পর্যায়ে তারা ব্যাক করে চলে গেছে। তো এখানেও আমরা দেখতে পেয়েছি কেউ এখানে কিন্তু তাদের উইলটাকে চাপাতে পারেনি। হোয়ারেজ আপনি যদি দেখেন কোল্ড ওয়ারের সময় ইউএসএ, রাশিয়া, তখন যে সোভিয়েত রাশিয়া ছিল, সেখানে ইনভেড না করেই নিজস্ব ইন্টেলিজেন্সের মাধ্যমেই ওদের রাষ্ট্রকেই ওরা ভেঙে, রাশিয়াকেই ভেঙে অনেকগুলো টুকরো করে ফেলেছে। তো সেটাও এক ধরনের জয় বলতে পারেন। সেজন্য বলা হয় যে ইন পজিশন অফ উইল ওয়ান অফ দি ইন্ডিকেটর, মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ উইনিং দি ব্যাটেলফিল্ড। ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েলের এই যুদ্ধের কারণসমূহ আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন? এটি কি আগ্রাসন, প্রতিরক্ষা নাকি আত্মরক্ষা? খুব সুন্দরভাবে বিশ্লেষণ করতে গেলে আমরা যদি ভারত পাকিস্তানের যুদ্ধটাকে দেখি, সেখানে পাকিস্তানের পক্ষ হয়ে যদি আমি আলোচনা করি বা পাকিস্তানের পক্ষ থেকে যদি আমি দেখি, তাহলে আমরা ভারতের যেই অ্যাকশনটা সেটাকে আমরা অ্যাগ্রেশন হিসেবেই দেখব। ইরান ইসরায়েলের যুদ্ধটাকে যদি আমরা দেখি, সেটাকে আমরা দেখব যে সেখানেও ইসরায়েল কিন্তু অ্যাগ্রেসর হিসেবেই ইরানে আক্রমণ করেছে। দুই ক্ষেত্রেই অ্যাগ্রেশনটা প্রাধান্য পেয়েছে বেশি। সেখানে ইরান ছিল ডিফেন্সিভ রোলে কিছুটা সময়, পরবর্তীতে যদিও তারা আবার অফেন্সিভে গিয়েছে, ইসরায়েলে অনেক ক্ষতি হয়েছে, সেটা আবার ডিফেন্সিভ রোলে পাকিস্তানও ছিল শুরুতে, পরবর্তীতে তারাও কিছু ক্ষতি করেছে ভারতীয় বিমান বাহিনীর এবং অনেক ইনফ্রাস্ট্রাকচারের সীমান্তবর্তী। সেভাবে আমরা জিনিসটাকে বিশ্লেষণ করতে পারি। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাচ্ছি, দুটি যুদ্ধের আলোকে বাংলাদেশে নতুন কোনো যুদ্ধের হুমকি সৃষ্টি হলো কিনা? আমাদের ভূ রাজনৈতিক অবস্থান যদি আমরা দেখি, আমরা এমন একটা অবস্থানে আমরা বর্তমানে আছি। এক পাশে ভারত, আরেক পাশে মিয়ানমার, একই দিকে মিয়ানমার, আবার তিন দিকেই ভারত, আবার বঙ্গোপসাগরের দিক দিয়ে আবার আমরা একটু ওপেন। তো সেই ক্ষেত্রে চায়না আমাদের উত্তর দিকে একটা ভালো অবস্থানে আছে, খুব ক্লোজ, শিলিগুড়ি করিডোরের ওপারেই চায়নার অবস্থান। আমরা যদি পুরো অবস্থানটাকে আমরা খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা দেখব যে আমাদের এখানে আসলে অনেকগুলো সুপার পাওয়ারকে ব্যালেন্স করে চলার একটা নীতি আমাদেরকে প্রত্যেক সময় নিতে হয়। বিভিন্ন পলিটিক্যাল গভর্নমেন্টস বিভিন্ন সময় আমাদের ক্ষমতা এসেছে, ওদের অবস্থানে যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন যে কেউ একটা সময়ে ভারতের সাথে একটু ক্লোজ, আবার কেউ চায়নার সাথে একটু ক্লোজ, আবার একটা সময়ে রাশিয়ার সাথে ক্লোজ ছিল, পরবর্তীতে আবার ইউএসের সাথে ক্লোজ হয়েছে। তা আমাদেরকে অর্থনৈতিক অবস্থান, ভূরাজনৈতিক অবস্থান সব কিছু বিবেচনা করে আমাদেরকে আসলে একটা ব্যালেন্স, একটা রোলে সবসময় আমাদেরকে থাকতে হবে। বাংলাদেশের সামরিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমাদের সামরিক বাহিনী দীর্ঘদিন যাবতই আমরা আমাদের সমরনীতি এবং মিলিটারি বিভিন্ন আর্মি, নেভি, এয়ারফোর্স তাদের আধুনিকায়নের জন্য চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন পলিসি আমাদের প্রণয়ন করা হচ্ছে। আলটিমেটলি আমাদের অর্থনৈতিক দুর্বলতার কারণে আমরা সেরকম ডেভেলপ আসলে করতে পারিনি। আমি খুব সিম্পলিফাই যদি করি, আমাদের সক্ষমতার জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের মিলিটারির যেই যোগ্যতা, যেই সাহস, যেই অদম্যতা পুরো জাতির মতো আমাদের মিলিটারির রক্তেও যেভাবে বয়, ঠিক সেভাবে আমাদের যেই অস্ত্র দিয়ে বা যেই সরঞ্জাম দিয়ে আমাদের যুদ্ধ করার কথা, সেখানে আমরা একটু পিছিয়েই আছি। তো এই যুদ্ধগুলো আমাদেরকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে আমাদের কোথায় কোথায় আমাদের ইমপ্রুভ করতে হবে, কোথায় কোথায় আমাদের আরও সক্ষমতা অর্জন করতে হবে। সেটা নিয়ে আমাদের অলরেডি আলোচনা শুরু হয়েছে যে এইভাবে আস্তে আস্তে আমাদের সক্ষমতার বাড়ানোর যে চিন্তাগুলো এভাবে আস্তে আস্তে দানা বেঁধে উঠছে। এবং আমরা নিজস্বভাবেও অনেক কিছু চেষ্টা করছি। নিজস্ব রাইফেল হচ্ছে, নিজস্ব আর্মামেন্টস হচ্ছে, নিজস্ব ইকুইপমেন্ট হচ্ছে, ড্রোন বানানো হচ্ছে। এভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েল দুটি যুদ্ধের আলোকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র ও কৌশলগত
আধুনিকায়নের বিষয়টি আপনি কিভাবে দেখেন? ওই যে বললাম আমি যে আমাদের আধুনিকায়নের যে ব্যাপারটি সেটি আসলে অলরেডি শুরু হয়ে গেছে। এই যুদ্ধগুলো হয়ে যাওয়ার পরে বা এর আগে থেকেই হয়েছে। তো আমরা এমন একটা অবস্থানে আছি যে আসলে আমাদের এই অবস্থান থেকে কোনো কিছু একটা সময় এরকম ছিল যে কোনো কিছু করতে গেলেই কোনো রাষ্ট্রের বা কোনো রাষ্ট্রকে খুশি করে আমাদেরকে যুদ্ধ সরঞ্জাম সেগুলো কেনার ব্যাপারে তারপরে সক্ষমতা বাড়ানোর ব্যাপারে অনেকের পরামর্শ নিতে হয়। তো আমরা বর্তমানে আমার ব্যক্তিগত মতামত, আমরা যদি স্বাধীনভাবে একটা স্বাধীন জাতি হিসেবে পৃথিবীতে সবার সামনে আমাদের মুখ উজ্জ্বল করতে চাই, আমাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি আমাদেরকে সব কিছুতে ভাবতে হবে। আমাদেরকে কে কি মনে করলো, কাকে খুশি করতে হবে, কাকে আরও বেশি তাকে সক্ষমতায় নিতে হবে, এত কিছু চিন্তা তো করতেই হবে। বাট করার মধ্যেও আমাদের মেইন এইম থাকবে সেলফ রিলায়েন্ট একটা নেশন হিসাবে আমাদেরকে পৃথিবীতে সবার সামনে পরিচিত হতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে এমন এমন রাষ্ট্রের সাথে সম্পর্ক রেখে আমাদের সমরনীতিকে এগিয়ে নিতে হবে, যাতে আমরা একটা সক্ষমতার জায়গায় ধীরে ধীরে একটা সময় পৌঁছে যাই, এবং যত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা ভারত পাকিস্তান ও ইরান ইসরায়েল সীমিত যুদ্ধ বাংলাদেশের সমরনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা করছিলাম। আশা করি আমরা সকলেই এই আলোচনা থেকে কিছু জিনিস জানতে পেরেছি এবং শিখতে পেরেছি। আপনাদের যদি এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।